স্বাগতম অশরীরীর চতুর্থ এপিসোডে। আপনারা শুনছেন অশরীরী, সেই জগতে যেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হৃদয়ের স্পন্দন থেমে যায় ভয়ে। মনে রাখবেন, রাত ঠিক 10টা মানেই অশরীরীর রাত। আজ আমরা ডুব দেব এপিসোড 4-এর গহীন অন্ধকারে, যেখানে অপেক্ষা করছে 4টি এমন ঘটনা যা আপনাদের ঘুম উড়িয়ে দেবে। আজকের প্রতিটি ঘটনা এতটাই ভয়ঙ্কর ও বিস্তৃত যে মনে হবে আপনি নিজেই সেই ঘটনার মাঝখানে দাঁড়িয়ে। প্রতিটি ঘটনা পাঠিয়েছেন আমাদেরই সাহসী দর্শক শ্রোতা, যারা এই অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনার জন্য চলুন পাড়ি জমাই সিলেটের দিকে, যেখানে একটা অবাক করা প্ল্যানচেট সেশন নিয়ে এলো এক আত্মার খোঁজ, যা কোনোভাবেই শান্ত হতে চায় না। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তারপর আজকের ভয়। আমাদের সকলের প্রিয় অশরীরী পরিবার, আপনাদের অপুরন্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য এই মাসে আমরা নিয়মিত প্রতিদিন বা একদিন পর পর ভিডিও দিচ্ছি। কিন্তু আগামী মাস জানুয়ারি 2026 থেকে আমরা ফিরে যাব আমাদের মূল শিডিউলে। আপনাদের চাহিদা অনুযায়ী সপ্তাহে নির্দিষ্ট 2-3 দিন। কি বারে ঘটনা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। সিলেটের একজন অতিরিক্ত যাত্রী এই অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র রিয়াদ হাসান। অসংখ্য ধন্যবাদ রিয়াদ, তোমার জীবনের এই সবচেয়ে ভয়ঙ্কর রাতের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। রিয়াদে ভাষায় ঘটনাটি বলছি। গত জুলাই মাসের মাঝামাঝি পরীক্ষা শেষ হওয়ার পর এক রোববার রাতে তার হোস্টেল রুম 307-এ তার 3 বন্ধু শফিক, রবিন ও আরাফাত মিলে বসেছিল, গল্প করছিল। রাত গভীর হতে থাকে, গল্প ফুরোতে থাকে। হঠাৎ শফিক প্রস্তাব দিল, আয়না একটা প্ল্যানচেট খেলা হয়ে যাক, ইউটিউবে দেখেছি, খুব মজা। প্রথমে সবাই অমত করল, কিন্তু বিরক্তিতে ও রোমাঞ্চের খোঁজে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সবাই। তারা ইউটিউব থেকে একটি সহজ পদ্ধতি দেখে নিল। একটি বড় সাদা চার্ট পেপারে A থেকে Z, 0 থেকে 9 এবং হ্যাঁ না লিখল। উল্টো দিকে একটি গ্লাস রাখল। 4 বন্ধু আঙুল গ্লাসের উপর রেখে প্রশ্ন করার নিয়ম শিখল। রাত 11:30টায় তারা শুরু করল। প্রথমে হাসি ঠাট্টা, আছো কি ধরনের প্রশ্ন। গ্লাস নড়ল না। তারপর রিয়াদ একটু গম্ভীর হয়ে প্রশ্ন করল, কেউ আছো আমাদের সাথে যোগাযোগ করতে চাও? ঠিক সেই মুহূর্তে রুমের টিউব লাইটটা একবার জল করে নিভে গেল, আবার জ্বলে উঠল। সবাই চমকে উঠল। গ্লাসটা হঠাৎই শক্ত হয়ে নড়ে হ্যাঁ বৃত্তের দিকে এগোতে লাগলো। তাদের আঙুলে চাপ ছিল না বললেই চলে। শফিক ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে? গ্লাসটা দ্রুত বর্ণমালার দিকে গিয়ে বানান করতে লাগলো, JAHIR। জাহির নামে তারা কেউ কাউকে চিনত না। তখনই তারা অনুভব করল রুমের তাপমাত্রা হঠাৎ করেই চরম ঠান্ডা হয়ে গেছে, যেন ফ্রিজের ভিতরে আছে তারা। জানলার পর্দা নড়ছিল, অথচ জানলা বন্ধ। গ্লাস আবার চলল। এবার বানান করল TRAPPED, অর্থাৎ আটকা পড়ে আছি। রিয়াদ প্রশ্ন করল, কোথায় আটকা? গ্লাসটা নড়ে 307 নম্বরে গিয়ে থামল। তাদের রুম নম্বরেই। সবারই গাড়ি কাঁটা দিয়ে উঠল। ভূতটা জানালো সে 1982 সালে এই হোস্টেলের একজন কর্মচারী ছিল, তার নাম জাহির উদ্দিন। ভূত দাবি করলে তাকে এই হোস্টেল ভবন তৈরির সময়ই একটা ভূগর্ভস্থ কক্ষে জীবন্ত চুন সুরকিতে পুঁতে ফেলা হয়েছিল একটা দুর্ঘটনার ছুতোয়, কারণ সে কোনো গোপন রহস্য জেনে ফেলেছিল। তার দেহ এখানেই আছে, সে শান্তি চায়। এই বার্তাটি পাওয়ার পর সবাই আতঙ্কে থ। রবিন চিৎকার করে বলল, বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। কিন্তু সমস্যা হলো
প্ল্যানচেট সেশনটা তারা থামাতেই পারছিল না। তাদের আঙুলগুলো গ্লাসে আটকে গিয়েছিল শক্ত এক শীতল শক্তির মতো। গ্লাসটা নিজে থেকেই দ্রুত ঘুরতে লাগল, বর্ণ আর সংখ্যায় ঘুরে ঘুরে এক ভয়ঙ্কর বার্তা লিখল, ইউ ওপেন্ড ওয়ান স্টেজ, হি ইজ মাইন। অর্থাৎ তোমরা খুলে দিয়েছ, একজন থাকবে, সে আমার। ওই মুহূর্তে শফিকের দেহ কাঁপতে লাগলো জোরে জোরে, তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেল। সে নিজের স্বরে নয়, একটা কর্কশ ভাঙা গলায় কথা বলতে লাগলো, আমি জাহির, অনেক দিন পরে কেউ ডাকলো। সেই সত্তা শফিকের দেহ দিয়ে বললে, সে রুমের যে দক্ষিণ পূর্ব কোণায় একটি দেয়াল ফাঁপা, সেখানে তার দেহবশেষ আছে। সে ন্যায় চায়, না হলে সে শফিককে নিয়ে যাবে সঙ্গী হিসাবে। রিয়াদ ও অন্য দুই বন্ধু বিমূঢ় আতঙ্কিত হয়ে দেখতে লাগল, তাদের বন্ধুর দেহ দিয়ে একটা মৃত আত্মা কথা বলছে। প্রায় 2 ঘন্টাই অবস্থা চলল। ভোর 4টে বাজতে না বাজতে শফিক অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শফিকের জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না। কিন্তু সেই দিন থেকে রুম 307 আর কখনো স্বাভাবিক হয়নি। তারা প্রায় রাতের পর রাত শুনতে পায় দেয়ালের ভিতর থেকে ঠুক ঠুক শব্দ, ভারী নিঃশ্বাসের শব্দ। কখনো শুনতে পায় কেউ বলছে, আমি আটকা, আমাকে বের করো। শফিক প্রায়ই একা একা ওই দক্ষিণ পূর্ব কোণায় দাঁড়িয়ে থাকত, খালি চোখে তাকিয়ে। রিয়াদ ও অন্য বন্ধুরা বদলি রুমের আবেদন করেছে, কাউন্সেলিং নিচ্ছে, কিন্তু রিয়াদের বিশ্বাস তারা একটা দরজা খুলে দিয়েছে যা বন্ধ হবে না, কারণ জাহিরের দেহবশেষ হয়তো সত্যিই ওই দেয়ালের পেছনে আছে এবং সে একজনকে নিয়ে যাওয়ার শপথ করেই ছাড়বে না। এই ছিল আজকের প্রথম ঘটনা। চলুন এবার যাওয়া যাক রাঙামাটির গহীন অরণ্যে একটি মাদ্রাসায়, যেখানে ইলম বা জ্ঞানের চেয়ে জিনের উপস্থিতিই বেশি গাঢ় হয়ে উঠেছিল। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, রাঙামাটির দোজখের মাদ্রাসা। এই বিস্তৃত ও মর্মস্পর্শী কাহিনীটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার যুবক জুবায়ের আহমেদ। অসংখ্য ধন্যবাদ জুবায়ের, এই অত্যন্ত ব্যক্তিগত ও ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, যা তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। বর্ণনা শুরু করতে গিয়ে জুবায়ের বললেন, তার চাচাতো ভাই মৌলানা তালেব আহম্মদ 32 একজন প্রখ্যাত হাফেজ ও আলেম ছিলেন। গত মে মাসে তিনি রাঙামাটির একটি দুর্গম পাহাড়ের চূড়ায় অবস্থিত দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসাতে নতুন মুদাররিস বা প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। স্থানীয়রা মাদ্রাসাটিকে জিনেদের মাদ্রাসা বলেই জানত, কারণ প্রায়ই সেখানে অদ্ভুত ঘটনা ঘটে বলেই জনশ্রুতি। কিন্তু তালেব সাহেব এসব কুসংস্কার বিশ্বাস করতেন না। তিনি ভেবেছিলেন নির্জনতাই হয়তো ভয়ের কারণ। প্রথম সপ্তাহ ঠিকই কাটল। দ্বিতীয় সপ্তাহের এক রাতে তালেব সাহেব তার কক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন মাদ্রাসার পুরনো লাইব্রেরি ঘর থেকে খুব স্পষ্টভাবে কুরআনের আয়াত তিলাওয়াতের স্বর ভেসে আসছে। স্বরটি ছিল গম্ভীর, কর্কশ, আরবি উচ্চারণও ছিল অদ্ভুত রকমের নিখুঁত, কিন্তু কোনো সুরে নয়। তিনি ভাবলেন হয়তো কোনো মুয়াজ্জিন বা ছাত্র সেখানে আছে। গিয়ে দেখেন ঘর অন্ধকার, খালি, দরজা তালাবদ্ধ। তিনি ফিরে আসার সময় করিডোরে পেছন থেকে স্পষ্ট শুনতে পেলেন উস্তাদ ডাক। ফিরে তাকেও কাউকে দেখলেন না। ঘটনা চরম আকার নিল তৃতীয় রাতে। এক ছাত্র জাকির তালেব সাহেবকে জিজ্ঞেস করল, স্যার, দোজখ বা জাহান্নামের আগুন কেমন? প্রশ্নটার পরপরই পুরো মাদ্রাসা কাঁপতে লাগলো একটা ভয়ঙ্কর গন্ধে, পোড়া চামড়া আর পচা মাংসের এক বিষাক্ত মিশ্রণ। গন্ধটা আসছিল মাদ্রাসার পিছনের দিকের একটি পুরনো, কখনো খোলা হয় না এমন কাঠের জানালা থেকে। কিছু ছাত্র সেদিকে তাকাতেই চিৎকার করে উঠল। তালেব সাহেব দৌড়ে গিয়ে দেখলেন সেই জানালার ফাঁক দিয়ে একজন বা কিছু একটা উঁকি দিচ্ছিল। তার মুখমণ্ডল ছিল সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া, কালো, ফোঁসকা পড়া, চোখ দুটো জল জল করছিল লাল আলোয়। আর সেই সত্তা ঠোঁট না নড়িয়েই সরাসরি তাদের মস্তিষ্কে যেন কথা ঢুকিয়ে দিচ্ছিল। এমন দোজখ এমনই। আতঙ্কে সবাই ছুটে বাইরে আসে। পরের দিন দিনের বেলাতেও সেখানে পৌঁছালো সেই গন্ধ।
তালেব সাহেব দৃঢ়ভাবে স্থানীয় একটি বড় পীরের সাহায্য নেন। পীর সাহেব এসে বললেন, সমস্যার গভীরতা অনেক। তিনি জানালেন, এই মাদ্রাসার ঠিক নিচেই, ভিত্তির নিচে রয়েছে একটি শতাব্দী প্রাচীন কবরস্থান, যেখানে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার তার শত্রুদের পুড়িয়ে মেরে সেখানে পুঁতে রেখেছিল। সেই নিপীড়িত আত্মাগুলো কোনো ইসলামিক রীতি ছাড়াই সমাহিত হওয়ায় তারা শান্তি পায়নি। মাদ্রাসাটি পবিত্র স্থান হওয়ায় তারা সেখানে আটকা পড়ে আছে, আর মাদ্রাসার পবিত্রতা তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে তুলছে, যার ফলে তারা ক্ষুব্ধ। তারা ছাত্রদের পবিত্রতাকে ঈর্ষা করে এবং তাদের কষ্ট দেখাতে চায়। পীর সাহেব জিকির আজকারের মাধ্যমে সাময়িক স্থিতাবস্থা আনলেও তিনি স্পষ্ট বলে দিলেন যে ভবনটি খুঁড়ে সেই অবশেষ বের করে ইসলামিক পদ্ধতিতে দাফন না করা পর্যন্ত শান্তি নেই। কিন্তু সেটা করার অর্থ মাদ্রাসা ভবনটি ভেঙে ফেলা। এখন মাদ্রাসাটি সাময়িক বন্ধ। জুবায়ের বলেন, তার চাচাতো ভাই তালেব সাহেব এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তিনি প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করেন, ওই জানালা থেকে সরে যাও। এবং জুবায়েরের দৃঢ় বিশ্বাস, দোজখের জানালা দিয়ে যে মুখটা উঁকি দিয়েছিল সেটা শুধু দেখানো হয়নি, সেটা আসলে দোজখেরই এক টুকরো ছিল, যে নিজের যন্ত্রণা কারো কাছে দেখাতে চেয়েছিল। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না, আর অশরীরী সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা, শিলিগুড়ির জমিদার বাড়ির প্রেতবধূ। শিলিগুড়ির এক প্রান্তে একটা বিশাল 100 বছরেরও বেশি পুরনো জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা সেটাকে বাংলো বলে, কিন্তু তার আসল নাম কারো জানা নেই। এই বাড়ির গল্প পাঠিয়েছেন শিলিগুড়িরই এক তরুণ ফটোগ্রাফার প্রীতম চৌধুরী। অসংখ্য ধন্যবাদ প্রীতম, আপনার সেই রাতের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, যে রাত আপনার জীবন বদলে দিয়েছে। প্রীতম বললেন, গত জুন মাসে এক দুর্যোগপূর্ণ রাতে বৃষ্টির মধ্যে এক অদ্ভুত শটের খোঁজে তিনি ও তার দুই বন্ধু সুমিত ও অপূর্ব ওই বাংলোর কাছে যান। বাড়ির গেট ভাঙা। ভিতরে প্রবেশ করতেই তারা অনুভব করলেন চারপাশের গরম ভাবটা বাতাস যেন হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাদের ফ্ল্যাশ লাইটের আলোয় বাড়ির ভিতরের বিশাল হলঘর, ভাঙা সিঁড়ি, জমে থাকা ধুলো দেখা যাচ্ছিল। প্রীতম ক্যামেরা তুলে প্রথম ফ্লোরের একটা বারান্দার ছবি তুলছিলেন, যখন তার ক্যামেরার ভিউ ফাইন্ডারে একটা সাদা ঝাপসা ছায়া দেখা গেল। তিনি নিচুতে নামতেই সুমিত চিৎকার করে উঠল, ওপরে ওই খড়খড়ি জানালায় কেউ দাঁড়িয়ে আছে। তারা তিনজনেই তাকিয়ে দেখল, প্রথম তলার একটি খোলা খড়খড়ি জানালায় একজন নারী দাঁড়িয়ে আছে। সে লম্বা, শুভ্র বেনারসি শাড়ি পরা, মাথায় ঘোমটা, কিন্তু তার মুখটা অন্ধকারে ঢাকা। তারা ভয়ে জমে গেল। তারপর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। অপূর্বর মোবাইলের টর্চ জল করে নিভে গেল। প্রীতমের ক্যামেরার ব্যাটারি একেবারেই শূন্য হয়ে গেল। তারপর তারা শুনতে পেল একটা মিষ্টি কিন্তু অতিশয় করুণ স্বরে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় একটা পুরনো রবীন্দ্রসঙ্গীত। গানটা আসছিল তাদের ঠিক পেছন থেকে, অথচ তারা তিনজনেই একসাথে দাঁড়িয়েছিল। তারা দৌড়ে বাড়ির বাইরে আসতে চেষ্টা করল, কিন্তু মেন গেটটা যেন অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে। তারা যেদিকেই যেত সেদিক থেকেই ওই গানের সুর ভেসে আসত, আরও কাছে, আরও স্পষ্ট। হঠাৎ প্রীতম দেখলেন বাড়ির ভিতরের সিঁড়ির মুখে সেই শুভ্র বসনা নারীটা দাঁড়িয়ে আছে। এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখটা ছিল অসম্ভব সুন্দর, কিন্তু একদম রক্তহীন, সাদা চুনের মতো। আর তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কৃষ্ণবর্ণ, যেন দুটি কালো গর্ত। সে তাদের দিকে হাত বাড়ালো, নিচু গলায় বলল, আমার দুলহনটা খুঁজে দাও, নইলে কেউ যেতে পারবে না। প্রীতম বাহস করে জিজ্ঞেস করল, দুলহনটা কোথায়? নারীটি উত্তর দিল, বাগানের বটগাছের তলায় লাল মাটির নিচে। এই কথা বলে সে মিলিয়ে গেল। তিন বন্ধু তখন আর কোনো উপায় না দেখে ভয়ে কাঁপতে কাঁপতে একটা ভাঙা কুলগি থেকে মরচে পড়া একটা কোদাল নিয়ে বাগানে গেল।
বটগাছের তলায় ঠিক যেখানে বলেছিল মাটি খুঁড়তেই তারা পেল একটা পুরনো পিতলের বাক্স। ভিতরে ছিল একজোড়া ময়লায় ঢাকা কিন্তু জটিল নকশার রুবির দুলহন। সেটা তুলতেই তারা শুনতে পেল পিছন থেকে একটা তীক্ষ্ণ চিৎকার, ধন্যবাদ, কিন্তু এখন আমাকে মুক্ত করতে হবে। তারা পেছনে ফিরে দেখল সেই নারীটি এবার আরো কাছে, তার চোখ থেকে কালো রক্তর মতো কিছু গড়িয়ে পড়ছে। সে বলল, আমার নাম ছিল উমা, জমিদার আমার প্রেমিককে খুন করে আমাকে এই গাছতলায় পুঁতে রেখেছিল। আমাকে মুক্ত করো, আমার হাড়গুলো এই বাক্সের পাশেই পাবে, সৎকার করো। প্রীতম ও বন্ধুরা মাটি আরো খুঁড়ল, সত্যিই কিছু হাড় কঙ্কালের অংশবিশেষ পাওয়া গেল। তারা আতঙ্কিত অবস্থায় সেই হাড় আর বাক্স নিয়ে একটা স্থানীয় শ্মশানে গিয়ে এক সন্ন্যাসীর সাহায্যে সৎকারের ব্যবস্থা করল। সৎকার শেষ হতেই প্রীতম বললেন তিনি একটা অদ্ভুত হালকা ভাব অনুভব করলেন, আর মনে হলো কেউ ধীরে ধীরে বলল বিদায়। কিন্তু তারপর থেকেই প্রীতমের জীবন এক অদ্ভুত মোড় নিয়েছে। তিনি প্রায় রাতে সেই গানের সুর শুনতে পান, আর তার তোলা সেই রাতের ছবিগুলোতে বারান্দার ছবিটায় স্পষ্ট দেখা যায় একজন শুভ্র বসনা নারীর অস্পষ্ট অবয়ব। প্রীতম বিশ্বাস করেন উমা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু তার স্মৃতি এবং সেই জমিদার বাড়ির ভূতও এখনো তার সঙ্গ ছাড়েনি। রাত 10টা মানেই অশরীরীর রাত, এবং এই রাতের ছায়া শুধু বাড়িঘরে প্রাসাদে নয়, নামে রাস্তায়, যানবাহনে, এমনকি সেই গাড়িতে যে নিয়ে আসে প্রাণ বাঁচানোর আশা, কিন্তু কখনো কখনো নিয়ে আসে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। অসংখ্য ধন্যবাদ প্রীতমকে আমাদের এমন হাড় হিম করা ঘটনা শেয়ার করার জন্য। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমাদের আজকের শেষ ঘটনার স্থান দার্জিলিং, এক ভুতুড়ে অ্যাম্বুলেন্স নিয়ে, যা চলে না বাঁচাতে বরং সংগ্রহ করতে। চতুর্থ ঘটনা, দার্জিলিংয়ের লাস্যবাহিনী অ্যাম্বুলেন্স। এই কাহিনীটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন দার্জিলিংয়ের এক রিটায়ার্ড স্কুল শিক্ষক বিষ্ণুপ্রসাদ শর্মা। অসংখ্য ধন্যবাদ বিষ্ণুদা, আপনার এই আত্মত্যাগী কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জানানোর জন্য। বিষ্ণুপ্রসাদ বাস করেন দার্জিলিংয়ের একটি পাহাড়ি রাস্তার ধারে। গত মাসের মাঝামাঝি এক কুয়াশাচ্ছন্ন ভোর রাতে তিনি জানালা দিয়ে দেখতে পেলেন রাস্তায় একটা পুরনো সাদা নীল রঙের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার অদ্ভুত লেগেছিল, কারণ গাড়িটির কোনো লোগো বা হাসপাতালের নাম নেই, শুধু সাইরেনের লাইট ঘুরছে নিঃশব্দে। তিনি লক্ষ্য করলেন গাড়ির চালক সিটে বসে আছে, মুখ অস্পষ্ট, কিন্তু সে রাস্তার দিকে নয়, বরং সরাসরি বিষ্ণুপ্রসাদের দিকে তাকিয়ে আছে। বিষ্ণুপ্রসাদ ভয় পেয়ে পর্দা টেনে দিলেন। পরের কয়েকদিন প্রতি রাতেই একই সময়ে একই অ্যাম্বুলেন্সটা তার বাড়ির সামনে আসে এবং দাঁড়িয়ে থাকে প্রায় 1 ঘন্টা, তারপরে চলে যায়। বিষ্ণুপ্রসাদ স্থানীয় পুলিশ ও হাসপাতালে ফোন করলে তারা বলে ওই রুটে বা ওই ধরনের কোনো অ্যাম্বুলেন্স তাদের নেই। এক রাতে সাহস করে তিনি ছোট্ট একটা টর্চ নিয়ে বারান্দায় গেলেন। অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়েছিল। হঠাৎ এর পেছনের দরজা খুলে গেল এবং ভেতর থেকে নেমে এলো দুটি সাদা ইউনিফর্ম পরা মানুষ, কিন্তু তাদের মুখ ছিল না। তাদের মুখের জায়গাটা ছিল সমতল, খালি। তারা বাড়ির দিকে হাত বাড়ালো। বিষ্ণুপ্রসাদ আতঙ্কে ভেতরে চলে আসেন। পরদিন সকালে তিনি তার গেটে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পান, একটা লাল রঙের বৃত্ত যার ভেতরে একটি ক্রস। ঘটনাটা ভয়াবহ রূপ নেয় যখন তার প্রতিবেশী একা থাকা এক বৃদ্ধা মিসেস ঘোষ রহস্যজনকভাবে মারা যান। ডাক্তাররা বললেন স্বাভাবিক মৃত্যু, কিন্তু যে রাতে তিনি মারা যান বিষ্ণুপ্রসাদ সেই অ্যাম্বুলেন্সটা আবার দেখেছিলেন মিসেস ঘোষের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। মৃতদেহ নেওয়ার সময় যে অ্যাম্বুলেন্স এসেছিল সেটা ছিল সম্পূর্ণ আলাদা, আধুনিক। তখন বিষ্ণুপ্রসাদ স্থানীয় এক বৃদ্ধ লামার শরণাপন্ন হন। লামা তাকে বললেন এটি কোনো সাধারণ ভূতের গাড়ি নয়, এটি একটি লাস্যবাহিনী বা শববাহী যান যা মৃতের আত্মাদের শক্তি শোষণ করে। এটি শুধু সেই সব বাড়ির সামনে আসে যেখানে খুব শিগগিরই কেউ মারা যাবে। গেটের চিহ্নটা সেই লক্ষণ। লামা তাকে কিছু মন্ত্র দিলেন এবং বললেন পরের বার অ্যাম্বুলেন্স এলে তিনি যেন নির্দিষ্ট একটি পবিত্র মন্ত্র আওড়ান এবং লবণ মরিচ ছড়ান। সেই নির্দিষ্ট রাতে অ্যাম্বুলেন্সটি আবার এলো। বিষ্ণুপ্রসাদ লামার দেওয়া মন্ত্র পড়তে পড়তে বারান্দায় গেলেন এবং লবণ মরিচ ছুড়ে দিলেন গাড়ির দিকে। সঙ্গে সঙ্গেই
নিঃশব্দ সাইরেনের থেকে একটা বিকট চিৎকারের শব্দ বের হলো, যেন শত শত মানুষ একসাথে চিৎকার করছে। গাড়িটির বাতিগুলো জল করে নিভে গেল। তারপর গাড়িটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, যেন কুয়াশার মধ্যে বিলীন হয়ে গেল। সেটাই ছিল শেষ দেখা। কিন্তু লামা সতর্ক করে দিয়েছিলেন, এটাকে ধ্বংস করা যায়নি, শুধু তাড়ানো হয়েছে। বিষ্ণুপ্রসাদ এখনও কখনো কখনো দূরের পাহাড়ি রাস্তার সাইরেনের আওয়াজ শুনতে পান এবং আশঙ্কা করেন হয়তো সেটা আবার কারোর বাড়ির সামনে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে পরবর্তী যাত্রীর জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন অশরীরীর এপিসোড 4-এর 4টি হাড় হিম করা বাস্তব ঘটনা। রিয়াদ, জুবায়ের, প্রীতম এবং বিষ্ণুপ্রসাদ, এই 4 জন সাহসী মানুষের অভিজ্ঞতা জানানোর জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, অন্ধকার শুধু বাইরে নয়, আমাদের চোখের সামনেও লুকিয়ে থাকতে পারে। অতীতের আক্ষেপ, অসম্পূর্ণ ইচ্ছে বা শুধুই ক্ষুধার্ত কোনো সত্তা কিভাবে আমাদের বাস্তবতাকে গ্রাস করে, তা আজকের গল্পগুলো আপনাকে দেখিয়েছে। আজকের এপিসোড এখানেই শেষ, কিন্তু ভৌতিকতা থেমে থাকে না। আপনাদের যদি কোনো সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের জানান, হতে পারে পরের এপিসোড সেটাই। বন্ধুরা, যদি আমাদের আজকের হাড়হিম করা ঘটনাগুলো আপনার ভালো লেগে থাকে, অশরীরী পরিবারের স্থায়ী সদস্য হতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন, যেন রাত 10টায় কোনো এপিসোড মিস না হয়। আজকের কোন ঘটনাটি আপনার সবচেয়ে ভয় ধরিয়েছে কমেন্ট করে জানান। আর এই রাতের আতঙ্ক ছড়িয়ে দিতে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি লাইক, সাবস্ক্রাইবই আমাদের পরের এপিসোডের জন্য নতুন ঘটনা খোঁজার শক্তি যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আমার দেখা হবে আগামী এপিসোডে রাত ঠিক 10টায় অশরীরীর নতুন ঘটনা নিয়ে। শুভরাত্রি।